তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি কিছু নিয়ে খুব চিন্তা করছো। আমায় বলো না কি হয়েছে তোমার? ফুলকির যে সমস্যাটা হয়েছে সেটা আমি তোমাকে বোঝাতে পারবো না। মনে হচ্ছে এই দ্বিতীয়বার সংসার করার সিদ্ধান্তটা না ভুল ছিল। চারিদিকে বহু গুরুজনদের অসন্তুষ্ট তো করলামই, এখন না মনে হচ্ছে অংশুর প্রতিও অবিচারই করেছি। মানে তোমার দাদা ভাই কিছু বলেছে? কি বলবে? উল্টে এত ভালো ব্যবহার করছে না, নিজেকে কেমন দোষী দোষী মনে হচ্ছে। সব কিছুতে পুরনো স্মৃতিগুলো ভেসে ভেসে আসছে এবং এটা ভালো না ফুলকি। আমি জানি, আমি নিশ্চিত এতে অংশুর মনে আঘাত লাগছে, কিন্তু ও এত ভালো না, কিচ্ছু বলছে না আমাকে। দিদি, ফুলকি দাসকে ছেলে মানুষ ভাবো তো? ফুলকি দাস আজ একটা মোদ্দা কথা বলছে, শোনো। দেখো, বিয়ের আগে তো আমি বাড়ি বাড়ি সিলিন্ডার দিতাম, তাই বিয়ের পর মনে হতো ভোমলদার সাথে কথা বলি, বাড়ি বাড়ি গিয়ে সিলিন্ডার দিয়ে আসি। একবার তো আমি চলেও গিয়েছিলাম অশোকনগরে। সেই রকম তুমিও তো বড়দার সঙ্গে একটা জীবন কাটিয়েছো, তাই জন্য বারবার মনে পড়ছে ওই জীবনের কথা। আর সেটাই তো স্বাভাবিক দিদি। এখন কি আমার আর মনে হয় সিলিন্ডার দিতে যাওয়ার কথা? একদমই মনে হয় না। তারপর যে আমি নাচতে নাচতে যেতাম, সেরকম কি আর করি না, ইচ্ছেও করে না, জানো তো। এখন তো শুধু মনে হয় কতক্ষণে আমি স্যারের কাছে যাব, স্যারের মুখ দেখবো, স্যারের কাছ থেকে ধমক খাবো। তোমারও এরকমই হবে, দেখো তুমি। বাবা রে, হিমে তো বাঁচলে হয়, একেবারে জ্ঞানীদের মতো বানিয়ে দিচ্ছে। তবে না, আমাদের ফুলকি দাসকে যতটা ছোট মনে হয়, ফুলকি দাস কিন্তু ততটাও ছেলে মানুষ নয়। দিদি, কানে কানে কি বললাম? কালকে রাত্রে ফুলকি দাস সত্যি সত্যি বড় হয়ে গিয়েছে। কালকে না মা কালী আমাকে খুব আশীর্বাদ করেছে গো। দেখো, মা কালী তোমাকে আশীর্বাদ করবে। আসুন আসুন আসুন, আপনার প্রসাদ দিন। আপনি একটু শরবত খেয়ে যান। আসুন। না মা জননী, আমার কিছু লাগবে না, আসি। আসুন। তোমার এই নাটকটা আর কদিন চলবে জানতে পারি? দুবেলা মন্দির থেকে প্রসাদ আনাচ্ছ, বাড়ির খাবার বন্ধ করে দিয়েছো। নাটক? এটাই তাহলে আমার পাওনা ছিল? আমি যা করি সবটাই নাটক মনে হয় তোমার আজকাল, তাই না? ঠিক আছে, নাটক যখন, তখন চরম নাটকটাই হোক। তবে দাদা, দিদির সঙ্গে একটু বুঝে শুনে কথা বলবেন তো। জানেনই তো দিদি ইদানিং ঠিক সুস্থ নেই। আরে সুস্থ নেই নিজে বলে অন্য সকলকে অসুস্থ করে তুলবে নাকি? মন্দিরে অনেকে যাতায়াত আছে, সেখান থেকে রোজ দুবেলা ওই মন্দির রায়চৌধুরীর জন্য এখানে প্রসাদ আসছে, অনেক কথা উঠছে, অনেকে জল্পনা করছে কত রকমের। আমাকে আজকেই ডাক্তার জিজ্ঞেস করছিল, আমি কি উত্তর দেবো বলো সবাইকে? কি উত্তর দেবো? আমি তো মিথ্যে কথা বলি না। দাদা একটু শান্ত। জেঠুমনি বলছি তুমি শান্ত হও, এরপর কিন্তু সবার শরীর খারাপ হবে। জেঠুমনি এখানে বসবে, এসো মাথা ঠান্ডা করো। বসো জেঠুমনি, বসো এখানে, বসো জেঠুমনি, বসো। মাথা গরম করো না জেঠুমনি, শান্ত হও। মাথা গরম করলে শান্ত হও জেঠুমনি, জলটা খাও। ধানু,
তোর জ্যাঠাকে বলে দিস আমি এই বাড়ি এবং এই সম্পর্ক ত্যাগ করে বরাবরের মতো চলে যাচ্ছি। উকিলের কাগজপত্র কিছু চাইলে পাঠিয়ে দেব। মানে এটা কি ধরনের ফাজলাম হচ্ছে হৈমন্তী? ঠিকই তো বলছি মাস্টার মশাই, নাটক লাগছে তো তোমার আমার কষ্টটা। তোমার মতো লোকের সঙ্গে আমার পক্ষে থাকা সম্ভব নয়। ও দিদি, এসব তুমি কি বলছো বলো তো? আদিক্ষেতা করো না মেজ বউ, তোমার তো মনোবাঞ্ছা পূর্ণ হচ্ছে, এই সংসার তোমার হচ্ছে। আমি এই বাড়িতে আর পাও রাখবো না। দিদি দোহাই তোমার, মাথা ঠান্ডা করো। সরে যাও বলছি। হৈমন্তী, তুমি কিন্তু সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছ। নিজের সীমাটাও দেখো তুমি এবার। আমি দরজা বন্ধ করে দিয়ে যাচ্ছি, কেউ আমার পেছন পেছন আসার চেষ্টা করবে না, খুব খারাপ হবে। জেঠিমা কোথায় যাচ্ছ? জেঠিমণি, জেঠিমণি সত্যি সত্যি বাড়িতে দরজা বন্ধ করে দিয়েছে। আমি ছাদ দিয়ে নামার চেষ্টা করছি। না দাঁড়াও, কেউ কোথাও যাবে না। জেঠিমণি, তুমি কি বলছো বলো তো? জেঠিমা রাগ করে বাড়ি থেকে চলে গেল, কোথায় গেল সেখানে ঠিকমতো পৌঁছলো কিনা সেটা তো দেখতে হবে। স্যার চলুন আমরা যাই। না বলছো তো, কেউ কোথাও যাবে না। যে পরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করেছে তাকে নিয়ে আমরা মাথা ঘামাবো কেন? সবাই মিলে একসঙ্গে মাথা খারাপ করলে কি করে হবে বলুন তো? কি ব্যাপার, দরজাটা বাইরে থেকে লক করলো কি? আর বৌদিকে দেখলাম ব্যাগপত্র নিয়ে কোথায় যেন যাচ্ছে, কত করে ডাকলাম শুনলই না। কোন দিকে গেছে? সোজাই তো গেল হাইওয়ের দিকে। আচ্ছা রোহিত, কি হয়েছে বলতো? এসে বলছি চল। কি হয়েছে? জেঠিমা সবকিছু ছেড়ে ছেড়ে চলে গেছে। বলিস কি রে? ফুলকি এসব কি বলছে দাদা? এই দাদা করিস না তো, তো দাদা এই বিষয়ে কিচ্ছু জানে না। দোষ নিজে করলো, পারমিতাকে যেভাবে আটকে রাখলো সেটা আইনের চোখে অপরাধ, তাও কেউ কিচ্ছু বললো না। পারমিতা মেয়েটার উপর দিয়ে একটা ঝড় বয়ে গেল। তবে নিজের চিকিৎসাটা করালো না তোর বৌদি। হ্যাঁ, জুলুমবাজি করে বাড়িতে খাওয়া বন্ধ করে দিল, তারপর তেজ দেখে বাড়ি ছেড়ে চলে গেল। এখন আবার হুমকি দিচ্ছে আইনি ভাবে নাকি সম্পর্ক ভেঙে দেবে। এরপর আমি কি বলবো বলতো? আমি শুধু একটা কথা বলতে পারি, কেউ ওর খোঁজ নেবে না। কোথাও দেখতে পেলাম না। কি বলছিস রে? এক্ষুনি তো গেল। হ্যাঁ গো, অনেকটা রাস্তা এগোলাম, অনেক খুঁজলাম, নেই কোথাও। বাবা বলছি, আমি একবার দিভাইকে ফোন করে দেখব? হ্যাঁ আমি করছি, দাঁড়াও। হ্যালো দি ভাই, বলছি জেঠিমা তোমাদের বাড়িতে গিয়েছে? হ্যাঁ, না এমনি জিজ্ঞেস করছিলাম, তাহলে বোধহয় মন্দিরে গিয়েছে। ঠিক আছে আমি রাখি। হ্যাঁ জেঠিমা দি ভাইয়ের বাড়িতেও যায়নি? মানেটা কি? এক্ষুনি তো বেরোলো। আচ্ছা দাদা বলো তো কোথায় যেতে পারে? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। কি করে ঢুকবে তোর মাথায়? তোর বৌদির মাথা ঠিক আছে, আমাদের কারোর মাথায় কিচ্ছু ঢুকছে না। যত দাদা
রোহিত, আমার কিন্তু খুব টেনশন হচ্ছে এবারে। জেঠিমা হয়তো দিভাইয়ের বাড়িতে এখনো পৌঁছতে পারেনি, দিভাইকেও চিন্তাতে ফেলে দিলাম আমরা। আমি রুদ্রকে একটা ফোন করি। এই সময় জেঠিমণিকে রুদ্র ছাড়া কেউ সামলাতে পারবে না। হ্যালো রুদ্র, কোথায় তুই? সমস্যা হয়ে গেছে। জেঠিমণি বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে। শান্তি, তোমরা সবাই চিন্তা কেন করছো? মা কালী জেঠিমাকে ঠিক রক্ষা করবে, তোমরা দেখো। হ্যাঁ রোহিত, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি খোঁজ করছি সোর্স লাগিয়ে সব। তুই চিন্তা করছিস কেন এত? মা কতদিনই বা যেতে পারবেন? কিন্তু দেখ, একটা কথা আমি না বলে পারছি না, মাস্টারমশাই না মায়ের যন্ত্রণাটা বোঝেন না, কিন্তু বুঝতে পেরেছিস? না, এত বড় একটা কাণ্ড হয়ে গেল, মায়ের মনটা তো এমনিতেও ভালো নেই, তাই না? এই সময় মাকে অতগুলো কথা না শোনালেই হ্যাঁ দরকার ছিল না তো। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। তুই রাখ, আমি দেখছি, চিন্তা করিস না, রাখ। ভাগিস আমি তোমায় দেখতে পেয়েছিলাম মা। তোমার কি হয়েছে বলো তো, কি হয়েছে তোমার? তুমি এইভাবে একা একা বেরিয়ে পড়েছো? হ্যাঁ না, রোহিত আমাকে বললো যে বাড়িতে একটা গোলমাল হয়েছে, তা বলে একা এইভাবে কেউ রাস্তায় বেরিয়ে পড়ে বলো তো? এই দেখো, কথাও বলছে না। কি হয়েছে মা, তুমি বলো না, কথা বলছো না কেন তুমি? তুমি আমাকে গাড়িতে কেন তুলে রুদ্র? আমি তো চলেই যাচ্ছিলাম, আমার যেদিকে দু চোখ যায় সেটাই তো ভালো হতো। তুমি এইসব কথাগুলো বলে যাচ্ছ আমার সামনে, তোমার ছেলের সামনে তোমার মুখ দিয়ে এইসব কথাগুলো বেরোচ্ছে। আমার খারাপ লাগছে না এগুলো শুনে? আমার জন্য অত খারাপ লাগাবার কোনো দরকার নেই। আমাকে গাড়ি থেকে কোথাও একটা নামিয়ে দাও, আমি চলে যাচ্ছি। আমার তোমার বাড়িতে যাওয়ার কোনো ইচ্ছে নেই। ঠিক আছে, যেতে হবে না, আমার বাড়িতেও যেতে হবে না। তুমি এক কাজ করো, তুমি অফিসে চলো, ওখানে গিয়ে বসবে। ঠিক আছে, আমি তোমার বিষয়ে ওদের কাউকে বলছি না। তোমার তো ইচ্ছে নেই, আমি কাউকে বলছি না, ওরা খুঁজে মরুক। ঠিক আছে, খুঁজি তুমি অফিসে চলো, যা কথা হবে অফিসে বসে হবে, কেমন? এই শ্রীকান্ত দা, অফিসে চলো। ভাই, ভাই মা কোথায়? কি হয়েছে? হ্যাঁ, কাকে? দিদি, জেঠিমা বাড়ি থেকে চলে গিয়েছে। কোথায় গিয়েছে কেউ কোনো খোঁজ পাচ্ছি না আমরা। বংশুদা, তুমি কোনো খবর পেয়েছো? সেরকম কিছু না, দু একজন লক্ষ্য করেছে আন্টি একটা ব্যাগ হাতে হাইওয়ে থেকে হাঁটছিলেন। সে তো শানুও দেখেছে, ডেকেওছে দিদিকে, সাড়া দেননি। আসলে দিদি একদম নিজের মধ্যে নেই, যাতে আমরা কেউ খোঁজ করতে না পারি বাড়ির বাইরে থেকে দরজাটা লক করে গেছে। ডাক্তার দেখানোটাও সম্ভব হলো না। দা ভাই, রুদ্রদা কোনো খবর দিল না, তাই না? না, বললো দেখছে, খবর পেলে জানাবে। জেঠিমা এইভাবে বাড়ি থেকে চলে গেল, অথচ জামাই বাবুকে একবারও ডাকলো না। অদ্ভুত না? আরে বাবা, জেঠুমনি রুদ্রদাকেও বিশ্বাস করতে পারছে না, এটা এতে আবার অবাক হওয়ার কি আছে ফুলকি? তা অবশ্য ঠিক, কিন্তু বাড়ি থেকে চলে যাওয়ার পরও যোগাযোগ করলো না, কি জানি। জামাইবাবু এত বড় খবরটা পেয়েও জেঠিমাকে খুঁজতে যাবেন না? জেঠিমাকে তো দলে কবেই টেনে নিয়েছে। খুব অদ্ভুত লাগছে। এসো এসো, বসো এখানে, বসো বসো। হ্যাঁ, বলছি কি মা, তুমি একটু আরাম করে বসো। হ্যাঁ, আমি একটু খাবার টাবারের ব্যবস্থা করে তারপরে আসছি, কেমন? আমি খাওয়ার মতো অবস্থায় নেই রুদ্র। আমি একটু একা থাকতে চাই, আমার আর কিছু ভালো লাগছে না। আমি বুঝতে পারছি মা, মানে তুমি হয়তো ভাবছো যে আমি বুঝতে পারছি না, কিন্তু আমি পুরোটাই বুঝতে পারছি।
তুমি শুধু শুধু পারমিতার বিয়ে নিয়ে আমাকেও ভুল বুঝলে। আমি কি করতাম বলো তো, আমার কি করার ছিল? তুমি তো নিজের চোখে দেখতে পাচ্ছ যে ইদানিং ফুলকি কথায় কথায় আমার উপর আঙুল তুলছে। মাস্টারমশাই ফুলকিকেই বিশ্বাস করছেন। রোহিত আমার সাথে তার পুরনো বন্ধুত্ব ভুলে গেছে, ফুলকির দিকে ঝুঁকে পড়েছে। এরকম একটা অবস্থায় আমি কি বলতাম বলো তো? আমি যদি কিছু বলতাম তাহলে সবাই ভাবতো আমি আবার কোনো একটা ষড়যন্ত্র করছি। মানে আমি বলছি ইদানিংকালে তো তাই হচ্ছে, সবাই ভাবছে আমি কিছু একটা ঘোট পাকাচ্ছি। আমি আর কেন কথা বলবো বলো তো? এখন না ওই বাড়িতে কেউই কারোর দুঃখ কষ্ট আঘাত এগুলো বুঝতে চায় না, বুঝতে পেরেছো? সবাই সবকিছু তারা স্বার্থের গন্ধ খুঁজে পায়। আমি এর মধ্যে আর মাস্টারমশাই আমার দুঃখটা বোঝে না রুদ্র। আমার সবচেয়ে বড় কষ্টের জায়গা এইটাই। বরাবর উনি মেজ বউয়ের পক্ষ নিয়ে কথা বলে এসেছেন। মেজ বউ একটা সময় ওনার ছাত্রী ছিল, ওনার ওর প্রতি একটা স্নেহের টান আছে। বুঝি আমি সেই মেজ বউয়ের ছেলে একদিন আমার ছেলেটাকে কেড়ে নিল, আর মেজ বউয়ের ছেলের বউ আমার বৌমাকে অন্যের সঙ্গে বিয়ে দিয়ে দিল। এটা তো নিতে পারছি না আমি রুদ্র, এটা তো নিতেই পারছি না। মাস্টারমশাই আমার কষ্টটা বুঝলেন না। আমার খুব পাগল পাগল লাগছে। আমি আর পারছি না। আমার দিন রাত খালি তথার কথা মনে পড়ছে। আমি আর সামলাতে পারছি না নিজেকে রুদ্র, আর পারছি না সামলাতে। মা একটু শান্ত হও। তুমি কেন এরকম করছো? তথা নেই, কিন্তু তোমার এই ছেলে তো আছে, আজীবন তোমার পাশে ছিল, থাকবেও, এখনো আছে। তুমি শান্ত হও। আমি বলছি কি তুমি ওই বাড়িতে যেওই না, দরকার নেই যাওয়ার। তোমার যখন ইচ্ছে করছে না যেতে হবে না। আমি তো তোমার খবর কিছুই ওদেরকে জানাইনি, তাই না? জানাইনি কারণ তুমিও চাওনি, আর আমারও মনে হলো মা কি হবে বলো তো, জানি কোনো লাভ আছে কি বলে? ওরা কেউ তোমার দুঃখ কষ্ট এগুলো নিয়ে ভাবে যে তুমি চলে যাচ্ছ বলে দুঃখ হচ্ছে না। ওরা কেবল লোকলজ্জার ভয়ে এসব করছে, বুঝতে পেরেছো? যাক গে, তুমি বসো তো একটু এসে। ভেবো না, আমি তো আছি মা, বসো বসো। তুমি যে স্ট্যান্ডটা নিয়েছো সেটা একদম ঠিক আছে, তুমি একদম নরম হবে না। তুমি তোমার স্ট্যান্ড পয়েন্ট থেকে নড়বেই না, ভুগু করে একটু। শোনা মা আমার, এভাবেই আমি আমার অস্ত্রকে সানিয়ে তুলবো মাস্টারমশাই। হৈমন্তী রায়চৌধুরীকে ব্যবহার করব আপনার বিরুদ্ধে। ফুলকি দাসও পারবে না এই অস্ত্রের মার সামলাতে। কাকি বাবা কোথায় গো? আজকে বাবার এই অবস্থাটার জন্য আমি বাবা কোথায়? তোমরা এসেছো, সব শুনেছো তো? থাক থাক, মাস্টারমশাই আপনি চিন্তা করবেন না, আমি আছি, একটু সময় দিন, ব্যবস্থা করছি। কি ব্যবস্থা করবে অংশু? কি ব্যবস্থা করবে? কেউ যদি নিজে থেকে এভাবে চলে যায় তুমি কি ব্যবস্থাটা করবে? এবার কিন্তু তুমি অবচচ্ছ। আমিও তখন থেকে এটাই বোঝানোর চেষ্টা করছি শানু। আমি বরং থানায় যাই, আপনারা দেখুন এর মধ্যে রুদ্ররূপ বাবু কোনো খবর দিতে পারেন কিনা। আসলে রোহিত ফোন করে আমি ছুটে এলাম, বলছিলাম যে কেউ চিন্তা করবেন না, আমি একটা ব্যবস্থা করছি, আসছি আমি।
অনিতা শোনো, তুমি এরকম মুখ শুকনো করে আছো কেন? হ্যাঁ, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। না, নিজেকে একদম দোষ দেবে না, তাহলে কিন্তু আমি রেগে যাবো এবারে। স্যার, আপনি একটু শুনুন না। কি হলো? আপনি যখন জামাইবাবুকে ফোন করেছিলেন তখন কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ পেয়েছিলেন? হ্যাঁ বোধহয়, আমি খেয়াল করিনি সেরকম। রুদ্র বোধহয় রাস্তাতেই ছিল। কেন, কি হয়েছে? এর সঙ্গে জেঠিমনির কি সম্পর্ক? স্যার, আমার কেন জানি না মনে হচ্ছে জেঠিমা চলে যাওয়ার খবরটা পেয়ে জামাইবাবু চুপ করে বসে থাকতে পারবেন না। এই বাড়িতে জামাইবাবুর মূল সমর্থক তো জেঠিমাই ছিলেন, তাই না? দিদির বিয়ে নিয়ে যা একটু দূরত্ব হয়েছিল, কিন্তু সেটা কি এই সময় কেউ মনে রাখে? আপনি দিভাইকে বলুন না জামাইবাবুর কাছে খোঁজ খবর নিতে। আমার মন বলছে জেঠিমা আর জামাইবাবুর ঠিক যোগাযোগ হবে। তোমার যে কি থেকে কি মনে হয় আমি বুঝি না বলকে। তুমি যখন বলছো তখন কথা বলবো দিদির সঙ্গে, কিন্তু এই বিষয়ে এখন এখানে কোনো কথা নয়। ওকে? না না স্যার, আপনি দিভাইকে বলুন গোপনে আপনাকে একটু জানাতে, তাহলে সেই মতো কাজ করব। জেঠুমনি গেলে জেঠিমা আসবে না। তমাল দাদা, ধানু দিদি, পিয়াল দাদা এদেরকে নিয়ে আমাদের যেতে হবে, বুঝলেন স্যার? ওকে।